তাহলে বলেন, আমি যদি প্রথমেই বলি টেন্স, টেন্স কি বলেন তো আমাকে? টেন্স মানে কাল স্যার। হোয়াট ইজ টেন্স? হ্যাঁ, ভেরি গুড। টেন্স মানে হচ্ছে কাল। অন্য কেউ আর কিছু বলবেন না, শুধু কাল। ক্রিয়ার সংখ্যাটি হওয়ার কাল। ওকে, ভেরি গুড। ক্রিয়া সম্পাদন হওয়ার কাল, তাই তো? জি স্যার। স্যার ক্রিয়া সম্পাদন হওয়ার কাল, বা আপনি যেটাকে বলতে যাচ্ছেন কি ক্রিয়ার কাল, তাই তো? জি স্যার। ক্রিয়ার কাল। এখন টেন্সকে ক্রিয়ার কাল বলেন আর কালই বলেন, সব ক্ষেত্রে। স্যার খুব মজার ছিল যে আপনি ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। হ্যাঁ, আমি ভাজা মাছটি উল্টে খেতে জানি না, ঠিক আছে, কিন্তু মাছের জাল বুনতে পারি, ঠিক আছে। আহ, আমি র্যাম্প মডেলিং করেছি, আমি স্টেজ শো করেছি, গান টান গাইতাম এক সময়, মানে ভার্সিটিতে থাকতে। মানে আমি যা হয়েছি, মানে আমি আমার ক্যারিয়ারে, আমি এখন যেখানে আছি, আমার জীবনে এখানে যাওয়ার প্ল্যান ছিল না। মানে আমি এটা করব, আমার এটা আইডিয়া ছিল না, আমি এটা যে মানে এই জায়গার মধ্যে যে থাকবো। তো যাই হোক, আল্লাহ আসলে শেষমেশ তকদিরে যে কোনো একটা কারণে আমি আসলে এই বিসিএস এর দিকে ঝুঁকি আর কি। তো পরবর্তীতে এই বিসিএস পরীক্ষা দেওয়া হয় এবং লাকিলি আর কি হয়ে গিয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে যখন বলা হচ্ছে কি, এবং আপনারা দুটো ব্যাচে এই কথা আমার মুখ দিয়ে বেরোয়েছে, আজকের ব্যাচে আপনারা জানলেন, এবং অন্য আরেকটা ব্যাচে কোন একটা প্রেক্ষিতে চলে এসছে যে এই জিনিসটা আমি আগে করতাম। আচ্ছা, তাহলে যদি বলি যে ক্রিয়ার কাল, এই ক্রিয়ার কাল মানে কি? ক্রিয়ার কাল মানে হচ্ছে, আপনি যদি আপাত দৃষ্টিতে বলেন, ক্রিয়ার কালকে আপনি বলতে পারেন কাজের সময়। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে কাজের হচ্ছে কাজ, আর কাল মানে হচ্ছে সময়। এখন আপনি যতই ক্রিয়ার কাল বলেন না কেন, স্বাভাবিক জীবনে ক্রিয়ার কাল আপনি কখনোই ব্যবহার করতে পারেন না। কারণটা কি? কারণ আপনি ধরেন আপনার একটা বন্ধুকে ডাকছেন, সেই বন্ধু খুব তাড়ায় আছে, ঠিক সেই মুহূর্তে আপনি যখন ডাকছেন, আপনার এই বন্ধুটি বলছে কি, আমার হাতে ক্রিয়া আছে, আমার কাল নেই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এখন এই মানে আপনাকে যদি কেউ বলে যে ক্রিয়া আছে কাল নেই, আপনি কি বলবেন? এই কি খেয়েছিস তুই? হঠাৎ করে কালকে পর্যন্ত ভালো ছিল, আজকে তোর কি হলো? এমন করে কথা বলছিস কেন? মানে এই কথাটা আপনার কাছে খুব একটা বেশি ইউজ টু না, আপনি এই কথার সাথে পরিচিত না তার মুখ থেকে, বা এই কথাটা স্বাভাবিক জীবন আমরা ব্যবহার করি না। তো সেজন্য আমরা যদি বলি যে আহ, মানে আপনারা 1000 মিনিমাম কমেন্ট করেছেন গানের জন্য, এটা আপনাদের স্বপ্নই থাকবে। মানে আমি বুক ফসকে বলে ফেলেছি, বাট আমি জীবনে আজ পর্যন্ত গান গাইনি। সেটা কান্নাকাটি করে মরে গেল, মানে ক্লাসের মধ্যে জীবন আমি গান গাইনি, কান্নাকাটি করে মরে গেল ক্লাসের মধ্যে গান গাইনি, ঠিক আছে। তো এটা আপনাদের স্বপ্নই থেকে যাবে, এটা বলে লাভ নাই। আচ্ছা, তাহলে যদি আমরা বলি যে আপনার ক্রিয়ার কাল, সেটা হচ্ছে কাজের সময়। এখন কাজের সময়টা সাধারণত কয়টি সময় একটি কাজ সম্পন্ন হতে পারে একটু চিন্তা করে দেখেন। একটি কাজ হতে পারে বর্তমানে বা আজকের, একটি কাজ হতে পারে গতকাল, একটি কাজ হতে পারে আগামী কাল। কাল। এখন এই তিনটি সময় কিন্তু একটি কাজ সম্পন্ন হওয়ার সুযোগ রয়েছে বা সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি টেন্সকেও তিনটি ভাগে ভাগ করা যায়। এখন আপনি বলছেন যে স্যার, আপনি কি আমাদেরকে এটা বোঝাতে যাচ্ছেন যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স? অবশ্যই এটা বোঝাতে যাচ্ছি, কারণ ভাই আমার এক্সপিরিয়েন্স অনেক খারাপ। এক্সপিরিয়েন্স অনেক খারাপ বলতে কি, আমাদের ইংরেজির বেসিক এতটা দুর্বল থাকে যে আমরা মানে অনেক বেসিক আছে জানি না। তো সেই জন্য আমি একেবারে বাচ্চা ধরে একেবারে আপনাদেরকে বাচ্চারা মোজা নোংরা করো টাইপের আর কি শুরু করেছি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যা বোঝানো যায় ঠিক সেভাবে বোঝাবো। এখন ক্রিয়ার কালকে যদি আমি বলি কাজের সময়, একটি কাজ কয়টি সময় সম্পাদিত হতে পারে? একটি কাজ হতে পারে প্রেজেন্টে সম্পাদিত, তাই তো? একটি কাজ হতে পারে পাস্টে সম্পাদিত, সিমিলারলি একটি কাজ হতে পারে ফিউচারে সম্পাদিত। আমি যতবার ফিউচার লিখি, ইভেন এখনো যতবার ফিউচার লিখি, ইভেন এখনো আমার কাছে ফিউচার লেখার সময় আমি মনে মনে পড়ি হচ্ছে ফুটুরি, FUTURE, ফুটুরি। আপনাদের হয়েছে কিনা জানি না, আমি আম্মুকে ছোটবেলা অনেক জিজ্ঞাসা করতাম যে আম্মু এই FUTURE ফুটুরি না হয়ে ফিউচার কেন হয়েছে? তো আমার মা স্মার্ট আছে, তো তো সে বলে আর ইংরেজরা এভাবেই কথা বলেছে, তো সেজন্য আমাদের এভাবে বলতে হয়, ফুটুরি না বলে ফিউচার বলতে হয়। কিন্তু বেসিকলি ফুটুরি না, এটা ফিউচারই। এখন ফিউচার। চিনি ছাড়া দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে যখন বলা হচ্ছে এই যে তিনটি তিনটি টেন্সের, প্রতিটি টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। জি। এই তিনটি টেন্সের প্রতিটিকে আবার 4টি ভাগে ভাগ করা যায়, যদি আমি বলি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার ফুটুরি টেন্স, তাই তো? এখন এই প্রতিটি টেন্সকে 4টি ভাগে যে ভাগ করা যায়, তার মধ্যে একটি হচ্ছে ইনডেফিনিট,
একটি হচ্ছে কন্টিনিউয়াস, একটি হচ্ছে পারফেক্ট, একটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা ছোটবেলায় কিভাবে শিখেছি একটু মনে করে যদি দেখেন, ছোটবেলায় আমরা যেভাবে শিখেছিলাম সেটা হচ্ছে আগে সকল ইনডেফিনিট পড়েছি, তারপরে কন্টিনিউয়াস পড়েছি, তারপর পারফেক্ট। ধরুন প্রেজেন্ট টেন্স শুরু করলাম, আগে ইনডেফিনিট, আগে প্রেজেন্ট ইনডেফিনিট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিমিলারলি তারপরে শুরু করেছি পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট Past. পারফেক্ট কন্টিনিউয়াস। সিমিলারলি তারপরে শুরু করেছে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আপনারা যারা ফেসবুকের দেখে খুব লাফালাফি করছেন যে স্যার আমি শুনেছি আপনার গান ফেসবুকে, আচ্ছা ফেসবুকে শুনেছেন, ঠিক আছে, ভালো কথা, তো কনগ্রাচুলেশনস, মানে ঠিক আছে, ভালো, গুড গুড, কনগ্রাচুলেশনস। এটা মানে এত ইয়ে, আচ্ছা যাই হোক, আপনারা বাচ্চাদের মতো তো, মানে আপনাদের কাজ কারবার মজার আছে। যেমন কয়দিন আগে আমাকে মানে, আচ্ছা যাই হোক বাদ দেন। তো যেটা বলছিলাম যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই টেন্স গুলোর ক্ষেত্রে প্রতিটা টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট মানে কি বলে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা ঠিক ছোটবেলা থেকে যেভাবে শিখেছি তার ঠিক উল্টোটা আজকে শিখব। অর্থাৎ যদি কখনো বলা হয় যে প্রেজেন্ট টেন্সকে চারটি যে ভাগে ভাগ করা যায়, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা যায়, ইনডেফিনিট, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, সিমিলারলি ফিউচার টেন্সকেও চারটি ভাগে ভাগ করা যায়। এখন এদেরকে আলাদা আলাদা না করে আমি এই টেন্সদেরকে যে চারটি ভাগে ভাগ করা যায়, প্রতিটা টেন্সকেই যে চারটি ভাগে ভাগ করা যায়, সেই চারটি ভাগ নিয়েই কাজ করব। অর্থাৎ ইনডেফিনিট সকল টেন্সকে আগে পড়ে ফেলবো, কন্টিনিউয়াস সকল টেন্সকে পড়ে ফেলবো, পারফেক্ট সকল টেন্সকে পড়ে ফেলবো, পারফেক্ট কন্টিনিউয়াস সকল টেন্সকে পড়ে ফেলবো। এটা করলে হবে কি, সকল ইনডেফিনিট যখন আপনি একসাথে পড়বেন, সকল ইনডেফিনিটের মধ্যে মিল আছে। প্রেজেন্ট ইনডেফিনিট বলেন, পাস্ট ইনডেফিনিট বলেন, ফিউচার ইনডেফিনিট বলেন, প্রত্যেকের মধ্যে মিল আছে। সিমিলারলি সকল কন্টিনিউয়াস টেন্সের মধ্যে মিল আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেন, পাস্ট কন্টিনিউয়াস বলেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলেন। আবার যখন বলা হচ্ছে যে আপনি পারফেক্টের কথা বলছেন, সেই পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট কি বলে, ফিউচার পারফেক্ট আছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মিল আছে। ঠিক আছে, জি স্যার। এখন চলেন আমরা যদি বলি ইনডেফিনিট দিয়ে শুরু করি। ইনডেফিনিট দিয়ে, অর্থাৎ আমাদের যে প্ল্যানটি আছে সেটা ছোটবেলায় আমরা যেভাবে পড়েছি তার মতো করে না। আমরা ইনডেফিনিট টেন্স গুলোকে একসাথে পড়বো, কন্টিনিউয়াস টেন্স গুলোকে একসাথে পড়বো, পারফেক্ট টেন্স গুলোকে একসাথে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোকে একসাথে, যাতে করে আমাদের বুঝতে সহজ লাগে। আসেন দেখি, প্রথমে যদি বলি ইনডেফিনিট, এই ইনডেফিনিট কথাটার সাধারণ অর্থ কি? আমি যখন বলছি ইনডেফিনিট, ইনডেফিনিট কথাটা দিয়ে আমরা বোঝাই সাধারণ, তাই তো? জি জি স্যার। এখন সাধারণ ব্যাপারটি আসলে কেমন? যখন ইনডেফিনিট বলছি সাধারণ, সেটা হতে পারে বর্তমান কালের যে কোনো একটা সাধারণ কাজ, হতে পারে অতীত কালের যে কোনো একটা সাধারণ কাজ, হতে পারে ভবিষ্যৎ কালের যে কোনো একটা সাধারণ কাজ। এখন এই যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডেফিনিট, তাদের ক্ষেত্রে স্ট্রাকচার যদি আপনি বলেন, আমরা সাধারণত স্ট্রাকচারে ফোকাস করব না, আমরা সেন্টেন্সে ফোকাস করব। একটি সেন্টেন্স আগে লিখবো, বুঝবো, এবং সেই একটি সেন্টেন্সকে ধরে অনেক ভেতরে যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ সেই একটি সেন্টেন্সকে দিয়ে আমরা প্রতিটা টেন্সকে বোঝার চেষ্টা করব, যাতে করে আমাদের কাছে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো বা সূক্ষ্ম সূক্ষ্ম যে ডিফারেন্স আছে সেটা যেন সহজ হয়। ঠিক আছে, এখন যদি বলা হয় যে ইনডেফিনিট টেন্স, যার অর্থ হচ্ছে কি সাধারণ, প্রথমেই চলে আসি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একটি সাধারণ বাক্য যদি আমি নেই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডেফিনিট যখন বলা হচ্ছে, সেটা হচ্ছে বর্তমান কালের যে কোনো একটি সাধারণ ঘটনা। স্যার আপনি কোন হাতে লেখেন? আমি বা হাতেও লিখি, ডান হাতেও লিখি। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনাদের মাথা না ঘোরালেই চলবে। মানে আমার এক ব্যাচের এক স্টুডেন্ট বলছিলেন স্যার আপনি আসলে কোন হাতে লিখেন? তো পরে সে সামহাউ দুই হাতে যখন লিখছে, মানে তখন আমি নতুন নতুন করে দুই হাতে লিখি। তো সে পরে বলছে স্যার আমার তো মাথা ঘুরাচ্ছে। মানে সে কাইন্ড অফ জিন ভূতের মতো আমাকে ট্রিট করেছে আর কি। আপনাদের মাথা না ঘুরালে সমস্যা নেই, মানে এটা হচ্ছে অভ্যাস হয়ে গিয়েছে, দাগাতে দাগাতে অভ্যাস হয়ে গিয়েছে। এখন যদি আমরা বলি প্রেজেন্ট ইনডেফিনিট, সেটা হচ্ছে বর্তমান কালে সাধারণ ঘটনা। এখন আমরা দুটো সেন্টেন্স, মানে একটি সেন্টেন্স নিয়ে সকল টেন্সকে করার চেষ্টা করব, তাদের পার্থক্য দেখার চেষ্টা করব। সেন্টেন্সের মধ্যে একটি হতে পারে কি আপনাদেরকে ভাত খাওয়ানো যেতে পারে, আর আরেকটি সেন্টেন্স হতে পারে আপনাদেরকে ক্রিকেট খেলানো যেতে পারে। কোন সেন্টেন্স দিয়ে করবেন বলেন? কারা আনমিউটেড আছেন? স্যার ইট দিয়েই করেন স্যার। কি করবেন? ইট। কি? ভাত ইট, খাওয়া দিয়ে। ভাত খাবেন? জি স্যার। ওকে ঠিক আছে, ভাত না খাওয়া। ক্রিকেট।
আচ্ছা, আরেকজন বলছেন ক্রিকেট, আরেকজন বলছেন ক্রিকেট। কমেন্ট করেন তো দেখি, ক্রিকেট খেলবেন নাকি ভাত খাবেন? বিকেল টাইম ক্রিকেটই খেলি। জি স্যার, খেলা বিকেল টাইম তো খেলাধুলার টাইম, তাহলে ক্রিকেটই খেলি। তাহলে এই ক্রিকেট, আই প্লে ক্রিকেট, এই একটি সেন্টেন্স দিয়ে আমরা সকল টেন্সকে দেখার চেষ্টা করবো এবং টেন্সের পুরো নারী ভুড়ি খুঁটিনাটি যা বলেন না কেন সবকিছু আমরা এর মধ্যে দিয়ে পেয়ে যাবো। আসেন, যদি আমি প্রেজেন্ট টেন্সে বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমি বলি আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, এই যে সেন্টেন্সটি আছে এটা প্রেজেন্ট টেন্সে, কিভাবে বুঝবো? কারণ প্লে স্যার প্রেজেন্ট নিঃসন্দেহে ফর্মে। ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। জি আমি এটার স্ট্রাকচার যদি বলি সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই তো? এখন জি, খেয়াল স্যার। করে দেখেন, এটাকে যদি আমি পাস্টে মানে কি বলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই থাকে এমন একটি সেন্টেন্স যদি বলি আমি হি প্লেস ক্রিকেট, দেখেন তো হি প্লেস ক্রিকেট কোন টেন্সে আছে? প্রেজেন্ট প্রেজেন্ট ইনফিনিট। স্যার কেন প্লে থেকে প্লেস হলো কেন? কারণ এই প্লেসটা হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে আছে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। হি কি থার্ড পারসন না? আই হচ্ছে জি। ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, হি থার্ড পারসন, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি, তাই তো? এবং এটি কেবল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই সম্ভব। আসেন লিখে ফেলি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব এর সাথে এস বাই এস যুক্ত হয়, ভার্ব এর সাথে এস বা ইএস যুক্ত হয়, তাই তো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, লিখেছেন? জি স্যার। আপনার এত ঠান্ডা কেন? দাঁড়ান দু একজনকে আরো আনমিউট করে দেই, আপনাদের কথাই শুনি না। কারণ সবার জি। হাতটাকে ডাউন করে দিচ্ছি, প্রথম দিকে যারা থাকবেন তাদেরকে আনমিউট করে দেওয়ার চেষ্টা করব। মানে গরম করে দিতে আবার সেই গরম করে দিবেন না, তাহলে তো ঝামেলা আছে। অত গরম না, মানে অ্যাটলিস্ট পার্টিসিপেশনে যে কেউ আছে ক্লাসের মধ্যে সেটা যেন বোঝা যায়, তাহলেই হবে। একেবারে প্রথমে কে আছেন? একেবারে প্রথমে আছেন হচ্ছে কে, রিমা খাতুন, মুনিয়া ইসলাম মিলা, রূপক কান্তি, তারপরে যদি বলি মনিকা সরকার। স্যার আপনি গুছিয়ে মিষ্টি করে কথা বলেন, শুনতে ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। গুছিয়ে মিষ্টি করে, খালি বেশি খেয়ে ফেলবেন না, তাহলে ডায়াবেটিস হয়ে যাবে। ঠিক আছে? বেশি, আচ্ছা কার যেন রিপিট হচ্ছে কথা। আচ্ছা দেখেন তো এখানে সাউন্ডটা হচ্ছে। আচ্ছা, তাহলে এটা লেখা হয়েছে। আপনাদের কারো মনে লাউড স্পিকার দেয়া আছে? নো স্যার। এই যে নো স্যার যে বললেন কে? আচ্ছা দাঁড়ান তো একটু, আপনি ছাড়েন। আচ্ছা না, মিলার থেকে না, তার মানে রূপক, হ্যাঁ না, রূপক থেকেও না, মনিকা, হ্যাঁ মনিকার থেকে হচ্ছিল এই সাউন্ডটা। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমরা বলি মনিকা হয়তো বা টেরো পাননি, হারে বেচারি, মায়া লাগছে আপনার জন্য। আচ্ছা তাহলে যদি আমরা বলি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হয়। এবং আমি যদি আরো একটি সেন্টেন্স বলি, ফর এক্সাম্পল দ্য আর্থ মুভ around the sun, এটা কোন টেন্স বলেন তো? দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, প্রেজেন্ট ইনডেফিনাইট। ডেফিনেটলি প্রেজেন্ট ইনডিফিনিট। এবং এই সেন্টেন্সটি হচ্ছে চিরন্তন সত্যকে বোঝায়। তাহলে চিরন্তন সত্য কোন টেন্সে বসে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে যদি আমি বলি যে চিরন্তন সত্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে, চিরন্তন সত্যকে বোঝাতে
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়, ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়, তাই তো? চিরন্তন সত্যকে বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত। এখন বর্তমান কালের ঠিক আগের যে সাধারণ, মানে বর্তমান কালের আজকের ঠিক আগের দিনের যে সাধারণ অতীত আছে সেটাকেই বলা হয় পাস্ট ইনডেফিনিট, তাই তো? আপনি যদি বলেন পাস্ট ইনডেফিনিট, হোয়াট ইজ পাস্ট ইনডেফিনিট? পাস্ট ইনডেফিনিট হচ্ছে অতীতকালের যে কোনো একটি ঘটনা। সাধারণ ঘটনা, তাই তো? আমি যদি বলি অতীতকালের সাধারণ ঘটনা, অতীতকালের সাধারণ সাধারণ ঘটনা। ঘটনা। এখন অতীতকালের সাধারণ ঘটনা আমরা কিভাবে বুঝি? ধরেন আমি একটি সেন্টেন্স বলছি, আপনি ক্রিকেট খেলছিলেন, মানে বর্তমানে খেলছেন, এখন সেই খেলাটাই যদি গতকালকে খেলে থাকেন, যেমন আই প্লেড ক্রিকেট, হুম। আই প্লেড ক্রিকেট, Cricket. আই প্লেড ক্রিকেট, সেক্ষেত্রে যখন বলা হচ্ছে যে আজকের ঠিক আগের দিনের যে সাধারণ কালটি আছে বা সাধারণ কাজ সময়টি আছে সেটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। সিমিলারলি আমি যদি বলি আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। প্রত্যেকটা সেন্টেন্সে দেখেন একটি জিনিস কমন আছে তাদের ক্ষেত্রে, ভার্বের কোন ফর্ম হচ্ছে Past form. পাস্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, যা কিনা পাস্ট ইনডেফিনিট টেন্স। আপনি যদি এটা স্ট্রাকচার বলেন, স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস Verb এর past form. ভার্ব এর পাস্ট ফর্ম Plus object. প্লাস অবজেক্ট, তাই তো? জি স্যার। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপরে আসেন আমরা যদি যাই ফিউচার ইনডেফিনিট টেন্স। হোয়াট ইজ ফিউচার ইনডেফিনিট? ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট হচ্ছে ভবিষ্যৎকালে যে কোনো একটি সাধারণ ঘটনা যদি বোঝায়। আপনি ভবিষ্যতে ক্রিকেট খেলবেন যখন এমন সিচুয়েশন বোঝাচ্ছেন, আই উইল প্লে ক্রিকেট অথবা আই শ্যাল প্লে ক্রিকেট। এখন আপনি বলতে পারেন শ্যাল দিব না স্যার, উইল দিব, একটা বলেন। একটা বলা টাফ, আসেন আগে লিখে নেই। যখন বলা হচ্ছে এটার সেন্টেন্সটা হয়ে যায় কি আই শ্যাল অথবা উইল প্লে ক্রিকেট, আই শ্যাল অথবা উইল প্লে ক্রিকেট, যেখানে শ্যাল অথবা উইল দুটোর যে কোনো একটাই বসতে পারে, ঠিক আছে? এখন যদি আমরা বলি শ্যাল অথবা উইল দুটোর যে কোনো একটাই বসানোর ক্ষেত্রে আমি আসলে কোনটা বসাবো? সাধারণত ফার্স্ট পার্সনে বসে হচ্ছে কি শ্যাল, Shall, এবং sir. সেকেন্ড অথবা থার্ড পার্সনে বসে কি Will. উইল। এখন পরীক্ষায় আবার আবার মডার্ন ইংলিশ গ্রামারে কি সবসময় উইল, আবার মডার্ন ইংলিশ গ্রামারে এ সকল ক্ষেত্রে উইল বসে, এ সকল ক্ষেত্রেই উইল বসে, সকল ক্ষেত্রেই Will. উইল বসে। এখন কথা হচ্ছে আপনি কি শ্যাল বসাবেন নাকি উইল বসাবেন? যদি দুটো জায়গার মধ্যেই কি থাকে, কি হয়? যদি শ্যাল এবং উইল দুটোই থাকে সেক্ষেত্রে কোনটি হয়? আরে গাধা, আমাকে একজন বলছে স্যার ডান হাতে লিখেন, আনইজি লাগছে। আমি বাঁ হাতে লেখার অভ্যাসটা হয়েছে কোত্থেকে? আমি যদি ডান হাতে এভাবে লিখি তখন তো আমার জন্য আপনি আমার লেখাটা দেখতে পারেন না। আমার বাঁ হাতের লেখার অভ্যাস এই কারণে হয়েছে যাতে করে আপনারা বোর্ডটা স্পষ্ট দেখতে পারেন। স্যার। বোকারাম বলছে ডান হাতে লিখতে easy লাগে। এই বাঁ হাতে লিখছি তো আপনাদের দেখার জন্য ভালো করে। আমার কি স্বাদ লেগেছে আমি বাঁ হাতে শুধু শুধু লিখবো? আমি এখানে যদি এভাবে লিখি তাহলে আপনি বোর্ডটা স্পষ্ট দেখতে পারেন, আর যদি আমি এভাবে লিখি তাহলে তো আপনি আমার জন্য দেখতে পাবেন না বোর্ড। নয়তো আমার বাঁ হাতে শুধু শুধু লেখার অভ্যাস এমনিতেই হয়েছে। আচ্ছা, তাহলে যদি বলি মডার্ন ইংলিশ গ্রামারে সকল ক্ষেত্রেই উইল হয়, হ্যাঁ। কিন্তু যদি আমরা বলি যে মডার্ন ইংলিশ গ্রামারে সকল ক্ষেত্রে উইল যদি বসে, সেই ক্ষেত্রে আমি সেন্টেন্সে শ্যালো আছে উইলও আছে, তাহলে আমি কি লিখবো? ধরুন প্রশ্ন করা হচ্ছে শ্যালো অপশনে আছে উইলও অপশনে আছে কিন্তু ফার্স্ট পার্সন দেয়া আছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে
ফার্স্ট পার্সনের সাথে শ্যাল এবং সেকেন্ড অথবা থার্ড পার্সনের সাথে উইল বসাবেন, কারণ যারা প্রশ্নকর্তা আছে তারা একটু মুরব্বী ধাঁচের মানুষ হয়। এখন মুরব্বী ধাঁচের মানুষদের কাছে গিয়ে যদি আপনি বলেন ইয়ো ব্রো হোয়াটসঅ্যাপ, একটা থাপ্পড় দিয়ে দিবেন না? কেমন না জিনিসটা, যাই বেয়াদব কোত্থেকে এসছিস। তো এই তার কাছে গিয়ে আপনি ইয়ো ব্রো হোয়াটসঅ্যাপ বললে যেমন বেমারান হয়ে যায়, ঠিক তেমনি শ্যাল মানে সকল ক্ষেত্রে উইল হবে, সেটা ঠিক আছে, বাট মানে থাকে না যে যারা প্রশ্নকর্তা আছে তারা হয়তো বা জানতে চাইতে পারে যে আই এর সাথে শ্যাল হয়, মানে ইউ অথবা হি এর সাথে উইল হয়, এটা আপনি জানেন কিনা। তো সেজন্য এমন করেও প্রশ্ন আসতে পারে। তো সেজন্য যে কাজটি করবেন সেটা কি হবে, ফার্স্ট পার্সনে শ্যাল, ফার্স্ট পার্সনের সাথে শ্যাল এবং সেকেন্ড অথবা থার্ড পার্সনের সাথে উইল। এরপরে আসেন আমরা যদি যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সরি কন্টিনিউয়াস, শুধু কন্টিনিউয়াস, প্রেজেন্টে না, আগে যাই আমরা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কথাটির অর্থ কি? কন্টিনিউয়াস কথাটির অর্থ হচ্ছে চলমান চলমান, তাই তো? এখন চলমান আমরা কাকে বোঝাই? চলমান হচ্ছে একটি কাজ আগে থেকে শুরু হয়েছে যা এখন অবধি চলছে, এটা বর্তমানের কাজে, বর্তমান ক্ষেত্রে আপনি বলতে পারেন যে একটি কাজ আগে থেকে শুরু হয়েছে এখন অবধি চলছে। আবার আপনি অতীতের ক্ষেত্রে বলতে পারতেন যে একটি কাজ আগে শুরু হয়েছে ঠিক তখনই চলছিল। আবার ভবিষ্যতে একটি কাজ শুরু হবে এবং অনেকক্ষণ ধরে চলবে, এমন যদি বোঝান বা কন্টিনিউয়াসলি চলবে, সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স। এখন সকল চলমানই হচ্ছে চলমান বা চলতে থাকবে, সেটা হতে পারে বর্তমানে, হতে পারে অতীতে, হতে পারে ভবিষ্যতে। এবং তার ক্ষেত্রে যদি আমি বলি যে এই টেন্সের, কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে জিনিসটি আমাদের মাথায় রাখা উচিত সেখানে হচ্ছে, সেই জিনিসটি হচ্ছে ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হবে। এবং এখান থেকেই অক্সিলারি ভার্বটা ইম্পর্টেন্ট, এখান থেকেই অক্সিলারি ভার্বটা ইম্পর্টেন্ট, যে কোন শব্দটি কোন টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা কি বোঝাই? বর্তমান কালের যে কোনো একটি চলমান ঘটনা, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা বোঝাই বর্তমান কালের যে কোনো একটি চলমান ঘটনা। এখন বর্তমান কালের চলমান ঘটনা কি হতে পারে? আপনি ক্রিকেট খেলছেন, আই অ্যাম প্লেইং ক্রিকেট, আই অ্যাম প্লেইং ক্রিকেট। সেক্ষেত্রে যখন বলা হচ্ছে যে আমি ক্রিকেট খেলছি, চলমান অবস্থা আছে, আই অ্যাম প্লেইং ক্রিকেট, প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যাম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি। সকল কন্টিনিউয়াসে একটি জিনিস কমন থাকবে, সেটি হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। যে কাজটি এখন চলছে সেটাও ভার্বের সাথে আইএনজি, যে কাজটি আগে চলছিল সে কাজটিতেও ভার্বের সাথে আইএনজি, এবং যে কাজটি ভবিষ্যতে চলতে থাকবে তার সাথেও ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি যদি এটাকে দিয়ে একটা সেন্টেন্স বলি বা এটার স্ট্রাকচার যদি বলি, তার স্ট্রাকচারটা কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাই তো? হয়ে যায় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে আসেন আমরা যদি বলি পাস্ট কন্টিনিউয়াস, ঠিক তার অতীতের যে কন্টিনিউয়াসটি আছে, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসটা কি? মানে অতীতকালের যে কাজটি চলছিল। কোহিনুর আক্তার, স্যার টেন্স তো সবাই পারে, তাহলে আপনি ক্লাসে কেন বসে আছেন? টেন্স যদি সবাই পারে আপনি শুধু শুধু ক্লাসে কেন বসে আছেন? আপনি পারেন, এতটুকু আমি বুঝলাম। টেন্স সবাই পারে, আপনার আইডিয়া আছে, আপনি কয়জন স্টুডেন্টকে পড়িয়েছেন? টেন্স সবাই পারে, এইগুলা যে আপনারা যে কোত্থেকে আসেন দুই একটা, মানে আসলে শান্তি দেন না কোনো কিছুতে। ভাই আমার এই অফিস থেকে এসে, সেই উত্তরার থেকে এসে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস পড়ানোর সত্যি কথা কোনো ইচ্ছা বা ইন্টারেস্ট কিচ্ছুই নাই আমার। বাট আমি যেহেতু একেবারে শুরুর থেকে পড়াচ্ছি, কারণ আমার হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট আছে বাংলাদেশে, আমার বর্তমানে লাখের উপরে স্টুডেন্ট আছে, যে লাখের উপরে স্টুডেন্টদের মধ্যে আমি 90,000+ স্টুডেন্ট পেয়েছি যারা একেবারেই বেসিক বুঝে না। তো সেজন্য এই জাতীয় কথাগুলো বুঝবেন না, এই জাতীয় কথাগুলো করবেন না, কারণ আপনি হয়তোবা কিছুটা পারেন, কিন্তু আমি আপনার উদ্দেশ্যে ক্লাসটা নিচ্ছি না, আমি ক্লাসটা নিচ্ছি তার উদ্দেশ্যে যে হচ্ছে ক্লাসের একেবারে সব থেকে কম পারে। আমার টার্গেট থাকে ক্লাসে এমন একজন থাকবে যে কিনা কিছুই পারে না, আমার টার্গেট থাকে তাকে বোঝানো। আমি যদি তাকে বোঝাতে পারি তাহলে দুনিয়া সবাই বুঝবে, তাহলে আমার ক্লাস দুনিয়া সবাই বুঝবে। এবং এমন একজন স্টুডেন্ট আমার ছিলেন, মাদ্রাসার স্টুডেন্ট আকলাক হোসেন, যিনি সারা জীবন ইংরেজি প্রাইভেটও কারো কাছে পড়েন নাই। সে আমাদের কোর্স করে ইংরেজিতে আলহামদুলিল্লাহ সে প্রাইমারিতে চাকরি পেয়েছে, গতবার দ্বিতীয় ধাপে সে চাকরি পেয়েছে, এবং সেখান থেকে তার ইংরেজিতে 17-18টা হয়েছিল, এবং সে যথেষ্ট পরিমাণে মানে থাকে না রেসপেক্টফুল ছিল।
তো মানে তার আসলে সে যে ইংরেজিতে কি ছিল সেটা সেও জানতো না। তো সেজন্য আমার ক্লাসের মধ্যে আমার টার্গেটটা থাকে হচ্ছে যে একেবারে কিছুই পারে না তাকে বোঝানোর জন্য। তো সেজন্য মানে এই জাতীয় কথাগুলো বলবেন না যে টেন্স তো সবাই পারে, আপনি পারেন, ঠিক আছে, ভালো কথা। তাহলে আপনি ক্লাসের মধ্যে সময়টা অযথা কেন নষ্ট করছেন? শুধু শুধু আমার চেহারা দেখার দরকার আছে আপনার? আপনি অন্য কিছু করেন, আপনি পড়ালেখা করেন, এই টাইমে প্রশ্ন মডেল টেস্ট দেন, আপনার কাজে লাগবে। তো আমার মুডটা নষ্ট করানোর তো কোনো দরকার নেই, কারণ এত বেসিক থেকে পড়ানোর জন্য কিন্তু প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। এতটা বেসিক থেকে পড়ানোর জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। আমি ধরেই নিতে পারি যে আর এগুলো তো আপনি পারেন, হ্যাঁ এগুলো তো এটা 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 দেখে নিবেন, কিন্তু সেটা তো আসলে আমার মানে আমার ধৈর্যের পরিচয় দিচ্ছে আমি এতটা বেসিক থেকে পড়াচ্ছি বলে। এখন একে তো আমি ধৈর্যের পরিচয় দিচ্ছি, এরপরে আবার আপনার কমেন্ট দেখে তো আমার আরো ধৈর্যের পরিচয় দিতে হচ্ছে। এই কমেন্ট দেখে যে আমি রিয়াক্ট না করে থাকছি, এটা তো আবার আরো ধৈর্যের পরিচয়। এত কত পরীক্ষা দিবেন বলেন? আল্লাহ তো এত পরীক্ষা দিচ্ছেন না আমার, আপনি এত পরীক্ষা দিচ্ছেন। একে তো আপনাদেরকে এত বেসিক থেকে পড়াচ্ছি, এরপরে আবার ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে আপনার এই স্টুপিড মার্কা কমেন্ট দেখে। এইসব করবেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি আমরা বলি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থেকে যদি আমরা বলি যে ভার্বের সাথে ওয়াজ অথবা ওয়ার থাকবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে। ফর এক্সাম্পল, আমি যদি পাস্ট কন্টিনিউয়াস বলি আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম। অর্থাৎ আগে একটি কাজ চলমান অবস্থায় ছিল। স্ট্রাকচারটি আমরা কি লিখতে পারি? আমি এটির স্ট্রাকচার যদি লিখি, স্ট্রাকচারটি হয়ে যায় এমন যে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই জায়গাটা থেকে এমন করে প্রশ্ন আসে। তাহলে যদি আমি বলি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, যা কিনা হয়ে যাচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? এখন এই যে যেমন একজন বলছেন যে স্যার ওয়াজ কখন হয়, ওয়্যার কখন হয়? হ্যাঁ, ভালো একটা কোয়েশ্চেন। যেখানে আপনি সিঙ্গুলার সাবজেক্ট দেখছেন, মানে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সাধারণত ওয়াজ হয় সিঙ্গুলার, এবং ওয়্যার হয় হচ্ছে প্লুরাল। আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস হয়েছে? আদৌ কি কেউ আনমিউট করা আছেন? আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস হয়েছে? আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একেবারে এই জিনিসগুলো একেবারে 100% সবকিছু বুঝে যাবেন, ঠিক আছে? তাহলে যদি আমি বলি যে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, যা কিনা হয়ে যাচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি যদি বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি ওয়াজ অথবা ওয়্যার এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এরপরে যদি আমরা বলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে ভবিষ্যৎকালে একটি কাজ চলবে এমনকে বোঝাতে, তাই তো? আমি যদি বলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ চলতে থাকবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই শ্যাল বি অথবা উইল বি প্লেইং ক্রিকেট, আই শ্যাল বি অথবা উইল বি প্লেইং ক্রিকেট। সেক্ষেত্রে যখন বলা হচ্ছে এখানে অক্সিলারি ভার্বটি কি ছিল? শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাই তো? আচ্ছা, এবার যদি আমরা বলি এখানে, তাহলে স্ট্রাকচারটা আমরা কি লিখতে পারি? আমরা স্ট্রাকচার বলতে পারি সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, যা কিনা হয়ে গেল কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন সকল কন্টিনিউয়াসে দেখেন একটি জিনিস কমন আছে, এটা কি? সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সেটা হোক প্রেজেন্ট, হোক পাস্ট, হোক ফিউচার, সকল জায়গায় চলমান অবস্থাকে বোঝাচ্ছে। এখন আমাকে দুই একটা সেন্টেন্স একটু ইংরেজি করে দেন তো, দেখি ইংরেজি আপনারা করতে পারেন কিনা। মনে করেন আমি বলছি আমি ঘুমোচ্ছি, এটা কোন টেন্স? আগে এটা বলেন তো, আমি ঘুমাচ্ছি, এটা কোন টেন্স? কে বলবেন? দাঁড়ান একটু, আমি মাফিয়া, আমি ঘুমাচ্ছি কোন টেন্স? মিনা ফেরদৌস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। বলেন আমি ঘুমোচ্ছি কোন টেন্স?
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন, আপনাদের জিজ্ঞাসা করছি তো। প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটার ইংরেজি কি হয়? কেয়া বলেন তো একটু আমাকে। আই অ্যাম স্লিপিং। আচ্ছা ঠিক আছে, আই এম স্লিপিং। এখন আমি যদি বলি আমি খাচ্ছিলাম তখন, এটা কি হবে? আমি তখন খাচ্ছিলাম, টেন্স তো সবাই পারে, তাহলে অনুবাদ কেন পারি না আমরা বলেন তো? আমি তখন খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আই ওয়াজ ইটিং রাইস না, আই ওয়াজ ইটিং দেন।